এই কথা বলো না, খেয়াল করো। আমরা হচ্ছে আজকে গত ক্লাসে যেটা আমি দেখিয়েছিলাম যে ইফ কিভাবে কাজ করে বা ইফ এলস কিভাবে কাজ করে, আজকে প্র্যাকটিক্যালি আমি তোমাদের এখানে দেখাবো যে কিভাবে এটা কাজ করছে। তো আমি কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করছি প্রোগ্রামটা দেখানোর জন্য। এটা আমি রেকর্ডিং করে দিচ্ছি, তোমরা চাইলে বাসায় বসে একটু কম্পিউটারে কাজ করতে পারো। তো এই যে এখানে ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে এটা প্রোগ্রামটা কপি করি, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম। কপি করলাম, করে এখানে আমি পেস্ট করছি। এটা দেখো, এই যে আমি বলেছিলাম কনিও ডট এইচ, এটার প্রয়োজন নাই, এটা আমি দিব না। গেট সিএসটারও প্রয়োজন নাই, তো তোমরা চাইলে রাখতে পারো গেট সিএস, কোনো সমস্যা না। আমি এটা সেভ করব। হ্যাঁ, সেভ করব। দেখো কোথায়, আমি ডেস্কটপে ডিসিসি সি প্রোগ্রামের মধ্যে সেভ করছি, যেহেতু এটা ইফ এলস এর স্টেটমেন্ট। সো ইফ এলস এটা নিয়ে আমি নাম দিলাম। তো দেখো, নাম সেভ হওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ডের, তাই না? লেখার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে না, দেখো বিভিন্ন জায়গায়। তো জি স্যার। নতুন জয়েন করেছে কে? মামুন। এই মামুন, এত লেট কেন? সেটা সমস্যা হয়েছে। আচ্ছা দেখো তো, আমরা বলেছিলাম যে একটা নাম্বার আমরা প্রবেশ করাবো, এই যে নাম্বার এখানে প্রবেশ করাচ্ছি। দেন নাম্বারটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিচ্ছি, নাম্বারটা চেক করছি। ইফ নাম্বার ইজ মানে এ ইজ গ্রেটার দেন 0, দেন দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ, সেটা আমরা প্রিন্ট করে দেখাবো। দেন এটা এটা সমস্যা নাই, এটা দিলেও হবে, না দিলেও হবে, এটা আমাদের প্রোগ্রামের খুব একটা ম্যান্ডেটরি কোনো পার্ট না। তো দেখো আমি রান করছি। দেখো বলছি ইন্টার এ নাম্বার, একটা নাম্বার প্রবেশ করাইতে বলছে। তো ধরো আমি নাম্বারটা দিলাম 10, তাহলে দেখো দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ, কারণ 10 পজিটিভ না নাম্বারটা। জি স্যার। হ্যাঁ, তো এখানে কিভাবে কাজ করছে সেটা আমি তোমাদেরকে দেখাই। কালকে জুনায়েদ বলছিলে যে স্যার এটা যদি না দেখাই, মানে এটা যদি এই লাইনটা না লিখি তাহলে কোনো সমস্যা আছে কিনা, তাই তো জুনায়েদ? জি স্যার। জি স্যার। এই যে দেখো, এই লাইনটা আমি লিখবো না, ধরো এই লাইনটা আমি কেটে দিলাম, দিয়ে আমি সেভ তাহলে করলাম, তো করে রান নাম্বার করি। এন্টার করা যাবে না। যে দেখো নাম্বার এখানে কোনো লেখা আসছে? না, লেখা যায় নাই। লেখা আসে নাই, তারপরেও তুমি নাম্বারটা ইনপুট দিতে পারবা। ধরো আমি দিলাম এই যে 15, দেখো দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ। কিন্তু এই লেখাটা থাকলে কি আসছে? এই লেখাটা থাকলে এখানে আসছে দেখো ইন্টার এ নাম্বার। এখন দিলে তাহলে কি, এখন জিনিসটা সুন্দর দেখাচ্ছে না ব্যাপারটা? যে তুমি বললা জি ইন্টার এ স্যার। নাম্বার, তো এই যে লেখাটা আমার প্রবেশ করানো। কারণ দেখো এখানে এইটা হচ্ছে আমার ডিসপ্লেতে শো করবে যে ইন্টার এ নাম্বার, আর এইটার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। আমি এটা না লিখেও ইনপুট নিতে পারি। এই যে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, এটা যদি আমি না দেই তাহলে কিন্তু আমি ইনপুট নিতে পারবো না। দেখো আমি এটা দিলাম, এই যে দেখো আসলো ইন্টার এ নাম্বার, দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ, সরাসরি এটা চলে আসছে। কারণ এটা আমি মানে এটাও প্রিন্টএফ এর মধ্যে দিয়েছি, আমার এই ইফ এলস আর কাজ করতেছে না। তো এটা আমার ইনপুট নিব, দেন ইনপুটের সাপেক্ষে আমার এটা প্রিন্ট হবে। তাহলে এখন ইফ যে প্রোগ্রামটা, ইফ স্টেটমেন্ট, সেটা কি বলছে? এ যদি 0 থেকে বড় হয়, তো আমি যদি এর ভ্যালু 0 থেকে ছোট দেই তাহলে কি হবে দেখো। ধরো আমি দিলাম -10, দেখো এখানে কোনো ভ্যালু আসছে না, কারণ এখানে শুধু পজিটিভ চেক করছে, কারণ নেগেটিভ ভ্যালুটা আসলে এখানে নিবে না, মানে ভ্যালুটা ইনপুট নিবে না। সো পজিটিভ নাম্বারগুলো শুধু এখানে ইনপুট নেবে। তো এখন আমরা দেখাবো ইফ এলস। ইফ এলস এর স্টেটমেন্টে আমি কি বলেছিলাম, সেম হবে, শুধুমাত্র আমি এখানে অ্যাড করে দিব কি, যে নাম্বার ইজ নেগেটিভ, তাই না? যদি এটা না হয় তাহলে এলস দ্য নাম্বার ইজ নেগেটিভ। তো সেটাই আমরা দেব। দেখো গিভেন নাম্বার ইজ পজিটিভ, এরপরে আমি লিখছি এলস printf the number is negative. তো এখানে ধরো নাম্বারটা আমি প্রবেশ করালাম,
দেখো কি আসছে, -2 দিয়েছি, তাহলে কি আসছে, দি নাম্বার ইজ নেগেটিভ, আসছে না? জি স্যার। দি নাম্বার জি ইজ স্যার। নেগেটিভ। জি কিন্তু স্যার। এটা যখন না দিচ্ছিলাম তখন কি আসছিল, এটা যখন আমি দিচ্ছিলাম না, দেখো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তখন কি আসছিল, দেখো -2 দিলাম, দেখো কোনো কিছু এসছে, আসে নাই, কারণ আমরা এখানে এলসে কোনো কিছু দেই নাই। এখানে দেখো এলসে, এই যে এলস, এটা আমি দিই নাই, এই জন্য আমার কিছু আসছে না। যেহেতু এটা দিলাম এখন, তাহলে ইফ এলস কাজ করছে এভাবে। তো এইভাবে আমরা একটা সিম্পল প্রোগ্রাম দেখাবো এটা দিয়ে, ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে। সেটা হচ্ছে একটি সংখ্যা জোড় না বেজোড়, এটা আমরা অ্যালগোরিদম করেছিলাম, মনে আছে? জি স্যার। একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা অ্যালগোরিদমে কিভাবে করেছিলাম, মনে পড়ে? জি স্যার, মনে আছে। দুই দ্বারা হ্যাঁ, দুই দ্বারা ভাগ এক্স্যাক্টলি, করতে 2 হবে। দ্বারা ভাগ করে আমরা দেখেছিলাম যে নাম্বারটা এই সংখ্যাটা জোড় না বিজোড়। জোড় না বিজোড়। তাহলে সেটা আমরা এখন দেখব। দেখো কি ব্যাপার, তো ইভেন অড এই নাম্বার, এই প্রোগ্রামটা আমার করে দেওয়া আছে, এখানে আমি করেছিলাম। দেখো আমি কি করেছি, এখানে ইনক্লুড stdio.h, এটা হেডার ফাইল নিয়েছি, এরপর ইন্টিজার মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম, এরপর দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, একটা হচ্ছে n আর একটা হচ্ছে r। তো এখানে দেখো এনটা কি, যে নাম্বারটা আমরা ইনপুট করব সেই নাম্বারটা জোড় না বেজোড় সেটা আমরা বের করব। তো প্রথমত আমরা নাম্বার এন এর ভিতরে একটা ভ্যালু নিচ্ছি, এটা ইন্টিজার টাইপের ভ্যালু, এই যে %d, এটা দিয়ে বোঝাবে যে ইন্টিজার টাইপের ভ্যালু। তো n, এখন r ইজ ইকুয়াল টু আমরা লিখবো n mod 2, মানে হচ্ছে ওই যে ভাগশেষ বের করা, মানে r ইজ ইকুয়াল টু আমরা রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ভাগশেষটা পেলাম। তো ইফ r ইকুয়ালস 0, যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হবে নাম্বার, জুনায়েদ বলো, জোড় যদি হবে। যদি ভাগশেষ 0 হয় তাহলে নাম্বারটা কি, জোড় না বেজোড়? স্যার জোর হবে। হ্যাঁ, জোড় হবে। আর যদি ভাগশেষ অন্য কিছু হয়, ধরো 1 হয়, তাহলে কি হবে, বিজোড় হইব। বিজোড় হবে। তাহলে দেখো এই যে প্রোগ্রামটা আমরা সেভাবে লিখছি, ইফ r ডাবল ইকুয়ালস 0, মানে রিমাইন্ডার ভাগশেষ যদি 0 হয় তাহলে নাম্বার জোড়, আর যদি অন্য কিছু হয় তাহলে বিজোড়। তো দেখো এটা আমি রান করি, আমরা ধরো একটা নাম্বার দিলাম 15, তো 15 নাম্বারটা তো বিজোড়, তাই না? তাহলে দেখো এই যে দি নাম্বার ইজ অড, দেখো এখানে লেখা আসছে দি নাম্বার ইজ অড। তাহলে আমার প্রোগ্রাম কাজ করছে নাকি, কাজ করে না? জি স্যার। আবির, জি স্যার। তোমার কি বুঝতে প্রবলেম হচ্ছে? জি না স্যার। না, প্রবলেম হইলে তুমি বলো যে স্যার এই জায়গাটাই বুঝতেছি না, তো কারণ তোমাদের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, এগুলা তো তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। তো এই জিনিসগুলা, হ্যাঁ বলো। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, মনে আছে, ওই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর। জি স্যার। জি স্যার। দেখো এখানে আমি একটা নতুন ফাইল নিচ্ছি, নিয়ে আমি সেলসিয়াস থেকে ফারেনহাইট এই প্রোগ্রামটা আবার করব। এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইট এটা, তো
খেয়াল করে দেখো এখানেও আমরা কিছুই করব না, জাস্ট ওই আগের মতোই আমরা দুইটা ভ্যালু নিয়েছি, সেলসিয়াস সি আর এফ। সেলসিয়াসের মধ্যে আমরা সেলসিয়াস স্কেলে টেম্পারেচার নিব আর ফারেনহাইট স্কেলে ক্যালকুলেট করে দেখাবো। যে অ্যালগরিদম যদি তোমরা পারো তাহলে এই প্রোগ্রাম এখন করতে সব মানে খুবই সহজ হবে, মানে বুঝতে একেবারেই কোনো প্রবলেম হওয়ার কথা না। তো দেখো প্রথমে আমরা এখানে আবার সেই হেডার ফাইল নিয়েছি, তারপরে মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। এরপর আমরা কি করছি, ফ্লোট সি আর এফ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এটা ফ্লোট টাইপের নিয়েছি কেন, আবির বলো তো আমরা কেন ফ্লোট টাইপের নিলাম এখানে? স্যার ফ্লোটে হ্যাঁ ফ্লোট টাইপের কেন স্যার নেওয়া হয় বলো? স্যার এখানে স্যার এটা পারবো না স্যার। কেন ফ্লোট টাইপ আমরা কখন নেই বলো? ফ্লোট টাইপ কখন নেওয়া হয়? ফ্লোট টাইপ নেওয়া হয় হচ্ছে যখন ফ্র্যাকশন আসবে, ওই যে দশমিকের দশমিক ক্ষেত্রে। আসবে। তো যদি ফ্র্যাকশন হ্যাঁ ভ্যালু স্যার আসে ভুলে গেছি। তাহলে ফ্লোট নেওয়া হয়। এগুলো ভুলে গেলে হবে? দেখো আমরা এই যে সেলসিয়াস স্কেল ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলে টেম্পারেচার ইন্টার করতে বলছি। ওই যে স্যার এই পার্সেন্টেজ থাকলে স্যার ফ্লোট টাইপের নিতে হবে। হ্যাঁ এই যে পার্সেন্টেজ এফ, মানে ফ্লোট টাইপের ডেটা, এই কারণে পার্সেন্টেজ এফ আর সি এর ভিতরে আমরা ডেটাটা রাখবো। এখন দেখো এই যে সূত্রটা দেখো তোমাদের ওই যে অ্যালগরিদম আমি করিয়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু 9 × c/5 + 32, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করার নিয়ম বা সূত্র। তো এখানে এফ এর মানটা বের হয়ে যাবে, সি এর ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তাহলে এরপরে আমরা প্রিন্ট করে দেখাবো। কি প্রিন্ট করব, টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল ইজ পার্সেন্টেজ এফ, এফ এফ এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। দেখো আমি এটা রান করে দেখি, দেখালে টেম্পারেচার ফারেনহাইট সেলসিয়াস স্কেলে প্রবেশ করাইতে হবে। তো আজকের টেম্পারেচার কত, আজকে ধরো 30°C যদি তাপমাত্রা হয়, তো ফারেনহাইট স্কেলে সেটা হবে হচ্ছে 86°C। দেখো 86। তো এখানে ফ্র্যাকশন ভ্যালু নেওয়ার কারণে ধরো 30.65 যদি নেই তাহলে এখানে 87.169 এরকম আসতে পারে। মানে টেম্পারেচার তো অনেক সময় দশমিক দিয়ে লিখতে হতে পারে, এই জন্য আমরা এখানে ফ্লোট টাইপের ভ্যালু নিয়েছি। তো এগুলা খুবই সহজ, আসলে এত কঠিন না, কিন্তু তোমরা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমরা বাসায় পড়ছো না, একেবারেই পড়ছো না। তোমরা বাসায় পড়লে এগুলা মানে মামুন হয়তো একটু বাসায় দেখতেছে, আমি জানি না বাকিরা আসলে দেখছো কিনা, দেখলে এগুলো পারার কথা। এই যে হাসিব, হাসিব স্যার। কি বাসায় কি জিম করতেছো নাকি? স্যার হ্যাঁ স্যার একটু একটু করি স্যার। হ্যাঁ একটু একটু জিম করলে সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটাও করতে হবে। জিম করো সমস্যা নাই, জিম জিম করে প্যাক বানাও, মাসল বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু পড়াশোনা না থাকলে মনে করো যে ওটা লাভ হবে না। পড়াশোনার পাশাপাশি হ্যাঁ ওটা স্যার। করতে হবে। মেন সাবজেক্ট হচ্ছে পড়াশোনা, আর শরীর গঠনটা পরেও করা যাবে। আর তোমার সারের তো মতো আর 18 সারের মতো বছর আর না হলে একটা তো করে প্যাক এমনিতে, বানাইবা আর সিটি কলেজে যে মারামারি করবা খালি। 18 বছর না হলে তো মনে করো জিম করাটাও ঠিক না। ভাই আমাদের জি স্যার। স্টুডেন্ট বডি জিম করা লাগবে না। আর এমনি এখন বেশি ওয়েট নেওয়ার দরকার নেই, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, জি স্যার। পুশ আপ দাও, চিন আপ দাও, এই পুশ আপ চিন আপ এগুলাই করতে থাকো। আর বডি ওয়েটেই স্কোয়াট দাও। স্যার বড় শুরু করি না স্যার, ভালো করে স্যার। আর জিম থেকে খাওয়াতে তো বেশি যায় স্যার। 20 বছর পরে গিয়ে ব্যায়াম করাটা ভালো, 20 বছরের আগে ব্যায়াম না করাই ভালো। যাই হোক, স্যার খাওয়াটাতে বেশি স্যার। হ্যাঁ খাওয়াটা তো অনেক করতে হবে, জিম করলে অনেক স্যার প্রচুর খেতে হবে। জিম নিয়ে মনে চাই স্যার, প্রতি মাসে খরচ হয় আমার স্যার খাওয়াতে 9,000 টাকা। তাই? তুমি কি জিম জি করো স্যার নাকি? শুধু, জি স্যার। তাই? জিম করা বাদ দে, জিম করা বাদ দে, তুই এমনি খাটা, তুই আরো খাটা হবি। রাজনীতিটা স্যার কথা কম বলো। আচ্ছা যাই হোক, এরপরে আমরা হচ্ছে ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম করব। তো ফর লুপ দিয়ে প্রোগ্রাম করার আগে আমরা আরেকটা প্রোগ্রাম দেখে আসি, যেগুলো আমাদের আসলে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা নর্মালি হচ্ছে করে থাকি। তো
আচ্ছা আমি যদি তোমাদেরকে এখন বলি যে তিনটা সংখ্যা তোমরা ইনপুট নিবা, নিয়ে তিনটা সংখ্যার যোগ করে ফলাফল দেখাবা, তাহলে সেটা করতে পারবা তোমরা? মামুন, জি স্যার। এটা কিন্তু পারা উচিত। দেখো আমি জি তোমাদেরকে স্যার, একদম পারবো। এ টু জেড তুমি আমি হচ্ছে করে দেখাই। দেখো আমি তোমাদের এখানে র প্রোগ্রাম লিখছি। দেখো এটা আমি সেভ করি আগে। ধরো সেভ করব হচ্ছে ইনপুট আন্ডারস্কোর সাম। তো ইনপুট নিয়ে সাম করবো, এই জন্য ইনপুট সাম দিলাম, ইনক্লুড। তো এখানে কি লিখবো? হ্যাশ ইনক্লুড, এরপরে কি stdio ডট stio.h। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে ইন্টিজার মেইন ফাংশনটা মেইন। লিখলাম। এরপরে আমরা যেহেতু তিনটা সংখ্যা ইনপুট নিব, তাহলে তিনটা ভেরিয়েবল নিব আর তিনটা সংখ্যা ইনপুট ইনপুট নিয়ে এবিসি। যোগ করব। তাহলে যোগের জন্য, যোগ করে যে রাখবো সেটার জন্য একটা ভেরিয়েবল নিব, তাই না? তাহলে জি। আমরা তিনটা যদি ইন্টিজার টাইপের নিই, এ বি বিসি। সি, তিনটা ভ্যালু নিলাম ইনপুট। জুনায়েদ বুঝতেছো? তিনটা ভ্যালু নিলাম জি ইন্টিজার স্যার। টাইপের। আচ্ছা, তো এখন তিনটা ভ্যালু জি আমরা স্যার। ইনপুট নেই। সো ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে ওই যে লিখে দিলাম, একটু লিখে দেই যে প্রিন্ট এফ Enter the ইন্টার number of নাম্বারস, ABC। তিনটা নাম্বার প্রবেশ করাও। তো আমরা তিনটা নাম্বার ইনপুট নিব, তাই না? জি। তিনটা নাম্বার যেহেতু ইনপুট নিব, আমরা তিনটা নাম্বার তিনবারে ইনপুট নিতে পারি, আবার একবারেও নিতে পারি। তো যেহেতু একটা নাম্বার ইনপুট নেওয়ার সময় আমরা একটা পার্সেন্টেজ ডি দিয়েছিলাম, তাহলে যেহেতু তিনটা নাম্বার ইনপুট নিব, তাহলে তিনটা পার্সেন্টেজ ডি দিব। and হ্যাঁ, এবার কমা দিব, দিয়ে এন্ড তিনটা নাম্বার কিসের ভিতরে নিব? এর মধ্যে একটা, বির মধ্যে একটা, সির মধ্যে একটা। তারপরে বির মধ্যে একটা, মধ্যে একটা কমা সির মধ্যে একটা, তিনটার ভিতরে তিনটা নাম্বার ইনপুট নিলাম। এবার আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল নিতে হবে যোগের জন্য, তাহলে লিখলাম সাম। তাহলে সাম ইজ ইকুয়াল টু কি হবে? এ যোগ বি সাম যোগ সি, এ তিনটা প্লাস নাম্বার যোগ বি। করলাম। যোগ করে সামের ভ্যালুটা আমরা যোগ করে আউটপুটে দেখাবো না এখন? ওই যে অ্যালগরিদমে শিখেছিলাম যে যেটা সাম করলাম সেটা আমরা এখন আউটপুটে দেখাবো। তাহলে আউটপুট হচ্ছে কি? আউটপুটে দেখাতে হলে প্রিন্টএফ লিখতে হবে। প্রিন্টএফ the sum is পার্সেন্টেজ ডি, কারণ সাম যেটা করছি সেটাও তো ইন্টিজার টাইপের। সো পার্সেন্টেজ ডি দিয়ে এখানে কমা দিয়ে লিখবো জি। জি স্যার। সাম। তাহলে এটা আমরা এখন, তো আমাদের কাজ শেষ, এতটুকু লিখলেই আমাদের কাজ শেষ। দেখো আমরা এই যে ইন্টার থ্রি নাম্বারস, তাহলে তিনটা নাম্বার দাও, ধরো 15, ধরো 12, ধরো 10। দেখো দি সাম ইজ 37। তো তিনটা নাম্বার দেখো 15, 12 আর 10 যোগ করলে 37 হয় না? জি স্যার। জি তাহলে স্যার। কি হইলো আমাদের প্রোগ্রাম? দেখো কত সহজ। আমরা প্রথমে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ বি সি, আর সামের মধ্যে আমরা যোগ করে রাখবো। ইন্টার থ্রি নাম্বারস, তিনটা নাম্বার নিচ্ছি, এই যে তিনটা নাম্বার, তিনটা ইন্টিজার টাইপের। যদি এখানে ফ্লোট ডিক্লেয়ার করতাম, যদি আমি লিখতাম ফ্লোট, এটা যদি লিখতাম তাহলে কি করতাম? তাহলে এখানে কিন্তু পার্সেন্টেজ এফ লিখতে হতো, পার্সেন্টেজ এফ। এখানে লিখতাম পার্সেন্টেজ এফ, এখানেও লিখতাম পার্সেন্টেজ এফ। আবার এই সামের এখানেও, এই যে এখানে আমরা পার্সেন্টেজ ডি এই যে দিয়েছি, যায় স্যার। এখানেও পার্সেন্টেজ এফ। এই মানে দেখো কত সহজ, মানে জিনিসগুলা কিন্তু এত কঠিন না, তোমরা আসলে অনেক কঠিন ভাবতেছো। আচ্ছা এখন দেখো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব মনে করো। তাহলে নতুন একটা ফাইল নেই আমরা, আমি আবার একবারে র প্রোগ্রাম করতেছি। হ্যাঁ, যে ধরো তিনটা এরিয়া, নাম দিলাম এরিয়া। হ্যাঁ, যেহেতু ক্ষেত্রফল বের করব, তো আমি হ্যাশ ইনক্লুড
stdio.h, হ্যাঁ, এরপর ইন্টিজার মেইন। দেখো প্রত্যেকবার দেখো একই কাজ, আমাদের কিন্তু একই কাজ ঘুরে ফিরে করা লাগতেছে। তো আমরা করব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এই বলো তো, কেউ বলতে পারবা? কে হাফ বলবা? আবির বলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? স্যার হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে জি এখানে স্যার। ভূমি আর উচ্চতা এই দুইটার মান আমরা ভেরিয়েবলের মাধ্যমে দিব। তাহলে ভূমি হচ্ছে বেজ, তাহলে বি নিলাম, তাহলে ইন্টিজার টাইপের নিলাম, হ্যাঁ, ইন্টিজার বি, এরপরে হচ্ছে এইচ। আর এরিয়া একটা ভেরিয়েবল নিব, এরিয়ার ভিতরে আমি ক্ষেত্রফলটা রাখবো। তাহলে এখন লিখবো ইন্টার, আচ্ছা ইন্টার এভাবে লিখলে তো হবে না, প্রিন্টএফ এর মধ্যে লিখতে হবে। প্রিন্টএফ ইন্টার বেজ অ্যান্ড হাইট, ধরো বেজ এবং হাইট প্রবেশ করাও, এটা লিখলাম। এরপর আমরা প্রবেশ করাবো স্ক্যানএফ, যেহেতু দুইটা ভেরিয়েবল একসাথে নিব, সো আমি পার্সেন্টেজ ডি দুইটা নিলাম, নিয়ে এখানে কমা দিলাম, দিয়ে অ্যান্ড বি কমা অ্যান্ড এইচ। দেখো এই দুইটা ভেরিয়েবলের ভিতরে আমি ভ্যালু দুইটা নিব। তাহলে এরপরে হচ্ছে আমি এখানে কাজটা শেষ করলাম। তো এরপরে কি এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে? এরিয়া ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। হয়ে গেল, আমার এরিয়ার ক্যালকুলেশন হয়ে গেল। এখন এরিয়াটা আমরা প্রিন্ট করে দেখাবো। তাহলে প্রিন্টএফ, দেখো এরিয়া ইজ, এখানে পার্সেন্টেজ ডি কমা দিয়ে এরিয়া, দেখো শেষ। তাহলে দেখো আমি এখানে রান করলাম, এখন আমার এখানে ভুল দেখাচ্ছে। তাহলে কি ভুল দেখাচ্ছে? প্রিন্টএফ, এই যে দেখো এখানে আসলে সেমিকোলন দেই নাই আমরা, সেমিকোলন দিতে হবে, এটা ভুল দেখাইছে। তাহলে দেখো এখন এই যে বলছে বেজ আর হাইট ইনপুট দাও। তো ধরো বেজ দিলাম কত? বেজ দিলাম 6 আর হাইট দিলাম ধরো 10। তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 10 হচ্ছে সমান 5, 5 ছক 30, তাহলে 30 হবে। এই যে দেখো 30 এসছে, তাহলে এরিয়া ইজ 30। তাহলে কি জিনিসগুলো কঠিন অনেক? না স্যার, বুঝলে সহজ। হ্যাঁ, বুঝলে সহজ, না বুঝলে আসলে কঠিন। তো এগুলো তোমাদেরকে বুঝতে হবে। এই যে প্রোগ্রামগুলো করালাম আমি, যে ভিডিও তো তোমাদের আমি আপলোড করে দিচ্ছি, ভিডিওর এটা আমি আপলোড করে দিব। এই ভিডিওটা বাসায় দেখবা, সাথে সাথে কাজগুলা করবা। তা আদারওয়াইজ কিন্তু এগুলা হবে না, মানে কোনো লাভ হবে না পরীক্ষাতে। জি স্যার। আর আমি তোমাদেরকে এইগুলা করাচ্ছি কারণ হচ্ছে পরীক্ষাতে কিন্তু এই প্রোগ্রাম আসবে না। পরীক্ষাতে যে টাইপের প্রোগ্রাম আসবে সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, কিন্তু এইগুলা আগে না জানলে ওইগুলা আবার হচ্ছে বুঝতে প্রবলেম হবে। সেই জন্য এগুলা আগে স্যার একটু আমাদেরকে একটা সিলেবাসের আইতে দিবেন নাকি স্যার? বলো। কি কলেজ থেকে স্যার আরাফি? আরাফির কাঁপি শুরু হয়ে গেছে। স্যার কলেজ থেকে মানে আমাদের একটা সিলেবাসের আয়ত্ত দিবেন না স্যার? আরে 5 আর 6 নম্বর চ্যাপ্টার, এই তো সিলেবাস আবার কি? 5 আর 6 চ্যাপ্টার, চ্যাপ্টার স্যার 4 and 5, স্যার বুঝছো? প্রতিদিন কয়টা করে পরীক্ষা হবে? একটা দিয়েই স্কুল পাবা না আবার কয়টা? না মানে স্যার অন্য অন্য কলেজের তো দুইটা করেই ছিল, তার জন্য জিজ্ঞেস করলাম স্যার। তোমাদের একটার বেশি হবে না, তুমি নিশ্চিত থাকো। স্যার আইসিটি প্র্যাকটিক্যালে যে চিত্রগুলো আছে, এগুলা তো হচ্ছে কতগুলো হচ্ছে কম্পিউটারের চিত্র আছে, ওইগুলা আরে কি হাতে এঁকে ওইগুলো দাও, কি হাতে সমস্যা করা নাই। যাবে না? হাতে করো, ওই যে ঘর কেটে সুন্দর করে স্কেলিং করে করে ফেলো। আরে হাতে করলে কোনো সমস্যা নাই। ওই আবার প্রিন্ট দিবা, আবার এই সেই সব প্রিন্টের ঝামেলায় যাওয়ার দরকার নেই। বাসায় আসো, অফসেটে হাতে করে সুন্দর করে এঁকে দাও। আর একটু এদিক ওদিক হইলেও সমস্যা নাই, নিজে করলে তার প্রায়োরিটি অনেক বড় বেশি। ওসব প্রিন্ট করাচ্ছে, নিজে করলেই মনে করো আরো ভালো।
আর আচ্ছা। তোমাদের আর্টস কমার্সের তো প্র্যাকটিক্যাল একটাই, সো এত জি জি স্যার। প্রেশার নেওয়ারও তো কোনো দরকার নাই হ্যাঁ স্যার। নাকি জুনায়েদ? স্যার প্র্যাকটিক্যাল গুলো কবে জমা দিতে হবে? প্র্যাকটিক্যাল জমা দেওয়ার এখনো তোমাদের ডেট দেয়নি, তবে ডিসেম্বরের দিকে মনে হয় দিবে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষার পরপরই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যায় এবং আমরা মোটামুটি ফাইনাল পরীক্ষা প্র্যাকটিক্যাল ওটাও হয়ে যায় টেস্ট পরীক্ষার পরপরই। তো তোমাদের এটাই টেস্ট পরীক্ষা স্যার হিসেবে নিবে কিনা এটা তো আসলে বুঝতেছি না। স্যার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে